বিধানসভায় মাননীয়ার বক্তব্য, 2 থেকে 3 লাখ মূলত চাকরি হবে এবং জাস্ট ওবিসি জট, ওবিসি মামলার জট কাটলেই 2 থেকে 3 লক্ষ নিয়োগ। মানে ভাবতে পারেন, 2 থেকে 3 লক্ষ। ধরুন ওবিসি মামলা আপনার কেটে গেল 3 মাস, 3 মাসের মধ্যে, তারপরেই দেখবেন একদম 2 থেকে 3 লক্ষ নিয়োগ। মানে ভাবতে পারছেন? কেন ওবিসি মামলা চলাকালীন অনগোয়িং প্রসেসে কি নিয়োগ করা সম্ভব নয়, বা এক্সাম কন্ডাক্ট করাও কি সম্ভব নয়? একটা একটা নিয়োগ মানে তো শুধু চাকরি দিয়ে দেওয়া নয়, সেখানে অনেক কিছু বিষয় রয়েছে, সেখানে এক্সাম রয়েছে, ইন্টারভিউ রয়েছে, অনেক কিছু প্রসেসিং রয়েছে। তো সেখানে কি মানে প্রসেসিং এর মধ্যেও কি আসা সম্ভব নয়? নাকি শুধু এই জুমলাবাজির মধ্য দিয়ে মানে টোটাল ভোট বৈতরণটা পার হতে চাইছেন? মানে বিষয়টা কোথায়? কোথায় জাজমেন্টে লেখা আছে যে এই ওবিসি মামলা চলাকালীন নিয়োগ করা যাবে না? কোথায় লেখা আছে? বিষয়টা ভাববার কিন্তু রয়েছে। প্রথমত বিষয় হচ্ছে যে ওবিসি মামলা কোর্টে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে 4 মাস সময় চেয়ে নিয়েছে, 3 মাস সময় চেয়ে নিয়েছে, 3 মাস পরে প্রায় 4 মাস কাছাকাছি সময় লেগে যাবে কোর্টে শুনানি হতে, সুপ্রিম কোর্টে। এরা মানে কোর্ট, যেটা রাজ্য সরকার যে মূলত সার্ভে করছে, সেই সার্ভে রিপোর্ট কি একদম মানে সঠিক হবে, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি পরবর্তী সময়ে সমস্ত জট কেটে যাবে ওই 3-4 মাসের মধ্যে? একটা মামলা দীর্ঘমেয়াদী বিষয় রয়েছে, সেই মামলা চলতে থাকবে, চলতে থাকবে। কারণ এখানে এই মামলা যেটা ইনারা যে সার্ভে রিপোর্ট জমা দেবেন, সেই সার্ভে রিপোর্ট সুপ্রিম কোর্টের পছন্দ নাও হতে পারে, বিবাদী পক্ষের উকিলের বা বিবাদী পক্ষের তাদের পছন্দ নাও হতে পারে। তারা সেখানে নতুন করে পিটিশন করতে পারেন, বা একটা রায় বা অর্ডার এলে সেখানে আবার একটা রাজনৈতিক খেলা হতে পারে, যেমন রিভিউ পিটিশন হতে পারে, ক্লারিফিকেশন হতে পারে। ডে বাই ডে অনেক অনেক বছরের একটা বিষয় প্রসেস আসতে পারে। 3 মাসের মধ্যে জোট কেটে যাবে এমনটা বলা যাবে না, কিন্তু তার মানে কি টোটাল নিয়োগ প্রসেস বন্ধ থাকবে? এটা তো ওখানে হওয়া উচিত নয়, ওখানে সম্ভব নয়। বা কোথায় সমস্যা, কোথায় রয়েছে নিয়োগ করতে, প্রবলেম কোথায় রয়েছে? নিয়োগ অবশ্যই করা যায়, করা যাবে। শুধু আমাদেরকে, যারা রয়েছেন পরীক্ষার্থী, যারা বেকার যুবক যুবতী, এই ভোটের আগে যদি নিয়োগ প্রসেস না আসেন, যদি না গভর্নমেন্ট ভোটের নিয়োগ প্রসেসে অন্তত না আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে নিয়োগ কতটা হবে সেটা কিন্তু বড় একটা বিগ কোশ্চেন মার্ক দাঁড়িয়ে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের নিয়োগ প্রসেসটা শুরু হওয়া এবং তার শেষ হতে কত সময় লাগে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো 10 বছর 8 বছর ধরে একটা প্রসেসিং চলতে থাকে। তাহলে কেন আমার একটা এক্সামের মধ্যে আপনি আসতে পারবেন না? এক্সাম প্রসেসিং এর মধ্যে কেন আসতে পারবেন না? যে বর্তমান যে নিয়োগগুলো প্রসেসগুলো আসছে বা থাকতে যেগুলো রয়েছে আপকামিং, যদি আমরা দেখি 2025-এ যেটা ইন্টারভিউ, মূলত 2022 প্রাইমারি টেট এবং কিছু আগের প্রাইমারি টেট রয়েছে ক্যান্ডিডেট, তাদের ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রসেস নিতে অসুবিধা কোথায়? কেন 2000 যখন 23-24-এ যখন নিয়োগ হলো, 2017 প্রাইমারি টেট এবং কিছু 14 থেকে, তো তখন তো 2022 22 20-22 ডিএলইডিদের জন্য তো কিছু সিট রিজার্ভ রেখে নিয়োগ হয়েছিল। এখানে কি সিট রিজার্ভ রেখে ওবিসি যে ক্যাটাগরি, যাদের যাদের প্রবলেম রয়েছে, যাদেরকে মান্যতা দেওয়া হবে না, এরকম একটা কোর্ট বিচারাধীন বিষয় রয়েছে, তাদেরকে রিজার্ভ রেখে কিছু সিট নিয়োগ প্রসেস কি চালানো যায় না? প্রথমত প্রথমত হচ্ছে যে এক্সাম প্রসেসগুলো, যেমন আপার প্রাইমারি টেট 2025 একটা হওয়ার প্রবল সম্ভাবনা ছিল এবং হতোই প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেট না হওয়ার কোনো কারণ ছিল না। এসএসসি এসএলএসটি যাদের নিয়োগটা, অর্থাৎ 9, 10, 11, 12, সেই নিয়োগেরও ক্ষেত্রে একটা প্রসেসিং আসা যেত। বা পিএসসি যেটা ক্লার্কশিপের এক্সাম ডেট অ্যানাউন্সড হয়ে গেছে, মিসলেনিয়াসের এক্সাম ডেট আউট হয়ে গেছিল। মূলত মিসলেনিয়াসের যে অ্যান্সার কি সেটা পাবলিশড হয়ে গেছিল। তাহলে সেই সব নিয়োগগুলো কি টোটাল বন্ধ? ধরুন 4 মাস সময় লাগলো, 4 মাসের পরে সব আইনি জোট কেটে গেল, তারপরে কি নিয়োগ হয়ে যাবে 2-3 লক্ষ একদম মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, মাননীয় কথা অনুযায়ী? বিষয়টা এমনটা নয়। বিষয়টা হচ্ছে হাইকোর্ট থেকে কখনোই বলা হয়নি বা বলেনি, বা সুপ্রিম কোর্টও বলেনি যে আপনি টোটাল নিয়োগ প্রসেস বন্ধ রাখবেন, কোথাও বলা হয়নি। বলা হয়েছে যে যাদের নিয়ে সমস্যা তাদেরকে নিয়োগ প্রসেসের মধ্যে না নিয়ে আসা, বা তাদের জন্য একটা সিট রিজার্ভ আপনি রাখতেই পারেন, তারপর নিয়োগ প্রসেস স্মুথলি চলতে পারে। কারণ এই সময়ের মধ্যে 2 বছর, 1 বছর, 2 বছর আমি ধরলাম, 4 মাস, 6 মাস, 1 বছর সময় লেগে গেল টোটাল কমপ্লিট করতে এই ঐশী মামলা। তাহলে তার মধ্যে কত ক্যান্ডিডেট রয়েছে যাদের এজ পেরিয়ে যাবে, কত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো কিভাবে নষ্ট হচ্ছে, এটা বেকার বেকার যুবক যুবতী সেটা তারাই শুধুমাত্র জানেন। অথচ আপনি নিয়োগ প্রসেসের মধ্যে আসতে পারবেন না। এই 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 ওবিসির একটা তাস খেলে আপনি এই এই টোটালি নিয়োগ প্রসেস বন্ধ করতে চাইছেন? এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। জনস্বার্থ মামলা হওয়া প্রয়োজন রয়েছে এবং আন্দোলনে বা মাঠে নামার প্রয়োজন আছে। কেন অনগোয়িং প্রসেসিং চলবে না? কেন সিট রিজার্ভ রেখে নিয়োগ হবে না? একটা সাধারণ বেকার যুবক যুবতীর কথা আমি বলছি। আপনি যদি লাস্ট রিক্রুটমেন্টও না করেন, কিন্তু প্রসেসিং এ আসতে আপনার সমস্যা কোথায়? আপনি কেন এক্সাম প্রসেসিং এ আসবেন না? এই বক্তব্যটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে মানে জাস্ট আমার 2-3 লক্ষ চাকরি আমি নিয়োগ করব, কিন্তু ওবিসি মামলা মেটার পর। কিন্তু প্রসেসিং এ আসবেন না কেন? এক্সাম প্রিপারেশনে কেন আসবেন না?
2010-এর যে ওবিসি রুলস রয়েছে, সেই ওবিসি রুলস অনুযায়ী তো যে ওবিসি যারা রয়েছে তারা তো বৈধ, তাদেরকে নিয়ে তো নিয়োগ প্রসেস শুরু করতে পারেন। এক্সাম যদি আপনি কন্ডাক্ট করান, সেখানে সবাইকে আপনি অ্যাপ্লাই করান, সবাই অ্যাপ্লাই করুক, যে যেমন ওবিসি এ ওবিসি বি আছে, পরে আপনি ক্যাটাগরাইজ করে দেবেন যদি তারা না সিলেক্টেড হন। আমার মনে হয় যাদের নিয়ে সমস্যা, যে সমস্ত ওবিসি ক্যাটাগরিদের নিয়ে সমস্যা হচ্ছে, তাদেরও অবশ্যই এক্সাম প্রিপারেশনে আসা উচিত। পরবর্তী সময়ে আইনের যেটা মূলত রায় হবে, জাজমেন্ট আসবে, তার উপর ভিত্তি করে তিনি বৈধ থাকলেন বা অবৈধ থাকলেন, তিনি জেনারেলি লড়াই করবেন যদি উনি কোনো কারণে যদি এখান থেকে এলিমিনেট হন। কিন্তু নিয়োগ প্রসেস অবশ্যই কন্টিনিউয়াসলি প্রসেসিং শুরু করা উচিত। এবং সমস্যাটা হচ্ছে কোথায়, হাইকোর্টের একটা রায়ও আছে যে এই অর্ডার মানে এই যে বিচার চলছে, বিচার চলাকালীন কিন্তু নিয়োগ প্রসেসে কোনো বাধা নেই, নিয়োগ প্রসেস আপনি করতে পারেন, নিয়োগ আপনি চালাতে পারেন, রিক্রুটমেন্ট আপনি করতে পারেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রিসেন্ট একটা হাইকোর্টে রায় উঠেছিল, যেটা ওবিসি ওই সমস্ত ক্যাটাগরি যাদের নিয়ে সমস্যা, যাদের নিয়ে মূলত বিচারাধীন বিষয় রয়েছে, তাদেরকে দিয়ে সরকার রিক্রুটমেন্ট করতে চাইছিল। এবং মাননীয় বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মান্তার স্যার এবং তপব্রত চক্রবর্তী স্যার মহাশয়, ওনারা কিন্তু একদম ডাইরেক্টলি মুখ্য সচিবকে ধমক দিয়েছেন যে আপনারা কেন নিয়োগ করাচ্ছেন। কারণ ওই সমস্ত ক্যাটাগরিভুক্ত যাদের রয়েছে সমস্যা, ওদেরকে দিয়ে করে আপনি নিয়োগ করাচ্ছেন। আপনি নিয়োগ করতে পারেন, কিন্তু ওদেরকে বাদ দিয়ে নিয়োগ করতে পারেন, ওদের জন্য সিট রিজার্ভ রেখে নিয়োগ করতে পারেন। বিচারাধীন বিষয় যখন বিচারের জাজমেন্ট যেমন আসবে, পরে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করতে পারেন। বা আমি বলতে চাইছি, রিক্রুটমেন্টের আগে কেন আপনি এক্সাম কন্ডাক্ট করবেন না? ক্যাটাগরাইজ করতে কতক্ষণ সময় লাগবে, যে কারা পাস করলো কারা পাস করলো না, ওবিসি এ বি যে সমস্যাগুলো আসবে পরবর্তী সময়, এগুলো কি করা খুব একটা কঠিন, খুব একটা কি একদম টাফ বিষয়? কখনোই নয়। শুধু রাজনৈতিক বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা। এবং এই জুমলাবাজির মধ্য দিয়ে, যেমন আমি একদম স্পষ্টভাবে বলছি, যেমন প্রধানমন্ত্রী যখন প্রথম, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যখন প্রথম এসেছিলেন, সেই 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকিয়ে দেওয়ার বিষয়, এটাও সেরকম, জাস্ট 2 থেকে 3 লক্ষ আমি নিয়োগ করবো। কখন করব? না, ওবিসি মামলা মিটে গেল। ওবিসি মামলা মেটার এটা একদিনের মামলা নয়, এটা 2 মাসে 3 মাসের মামলা নয়, আমি বলছি লিখে রাখবেন বহু দিনের একটা সমস্যা। সুতরাং অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন, এবং নিয়োগ প্রসেসে শুরু করার জন্য কিন্তু পর্ষদ বা কমিশনকে কিন্তু প্রেসারাইজ করতে হবে, ইভেন সরকারকেও প্রেসারাইজ করতে হবে যে আপনার নিয়োগ করুন। কারণ ভোট পেরিয়ে গেলে কিন্তু এই জোট, এই ঘন্ট সবটাই এদিক ওদিক হয়ে যাবে, একদম 100%। বেকার যুবক যুবতীদের আর্তনাদ, তাদের কান্না, তাদের হাহাকার, তাদের এই যে চাকরি না পাওয়া, এই যে বেকারত্ব না ঘোচার যন্ত্রণা, সেই যন্ত্রণা কেউ বুঝবে না। সুতরাং অবশ্যই প্রশাসনে আসা উচিত, এবং আসার কোনো সমস্যাও নেই। এইটুকু সবার কাছে অনুরোধ, প্রত্যেকে কিন্তু অবশ্যই আন্দোলন বা যাই যা করার সেগুলো করুন, করুন, অবশ্যই করুন। কারণ এটারই একমাত্র পথ আমাদের মুক্তির, আর অন্য কিছু মুক্তির কোনো পথ নেই। ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে অবশ্যই সবাই থাকবেন। পরবর্তী আপডেট আমাদের বিভিন্ন প্রিপারেশন সংক্রান্ত বিষয়ে আমরা ডে বাই ডে আমরা অবশ্যই আপডেট দেবো। ধন্যবাদ।